আসসালামু আলাইকুম। এইচএসসি পরীক্ষা খুব বেশি দূরে নয়। আমাদের মাত্র ১ মাস সময় হাতে আছে। আমাদের অনেকেরই সিলেবাস শেষ হয়েছে, অনেকেরই হয় নাই। কিন্তু আমাদের সকলের প্রত্যাশা খুব ভালো একটা রেজাল্ট করা এইচএসসিতে, যেন আমরা অ্যাডমিশনে ভালো করতে পারি। এটা কি সম্ভব? বা এখনো সম্ভব? এখনো প্রায় ১ মাসের অধিক সময় আমাদের হাতে আছে। আমরা যদি 4টা সপ্তাহ যদি প্রপারলি ইউটিলাইজ করতে পারি, তাহলে আমাদের এখন আমরা যে স্টেজে আছি, সেই স্টেজ থেকে আমাদের অনেক অনেক ভালো করা সম্ভব। ভাই এইচএসসি সিলেবাস শেষ হয় নাই জানি, সেখান থেকেও ভালো করা সম্ভব। কারণ দেখো ভাই, এইচএসসিতে ভালো করার জন্য তোমার প্রপারলি প্রত্যেকটা অধ্যায়ে প্রত্যেকটা ইনফরমেশন জানা জরুরি না। কারণ এইচএসসি প্রশ্ন একটা সিলেক্টিভ টপিকগুলো থেকে হয়। জাস্ট ওই টপিকগুলো সম্পর্কে তোমার ধারণা থাকলেই এনাফ। একটা ভালো একটা ধারণা দরকার। এখন এই 4 সপ্তাহে কি সম্ভব সেই সিলেক্টিভ টপিকগুলোকে পড়া? ভাই অবশ্যই সম্ভব। আমরা আজ সেই 4 সপ্তাহে টোটাল মাস্টার প্ল্যান দেওয়ার চেষ্টা করবো। 4 সপ্তাহে একটা টপিক কিভাবে তুমি পড়বা সিকোয়েন্সটা দেওয়ার চেষ্টা করবো। আমি তোমার দুর্বলতা জানি না, তুমি কোন অধ্যায় ভালো পড়ে কোনটা পারো এটা আমি জানি না। তুমি তোমার মন মতো রুটিন বা প্ল্যান করে নিবা। জাস্ট কি প্ল্যান করার সময় তুমি কি কি বিষয় মাথায় রাখবে, আমি আজ সেই বিষয়গুলো আলোচনা করবো। ওকে ভাই? তাহলে আমরা আমাদের সিলেবাসটাকে, আমাদের এইচএসসি সিলেবাস, সম্পূর্ণ সিলেবাসকে টোটাল 4 ভাগে ভাগ করব। প্রতি ভাগের জন্য 1 সপ্তাহ সময়, অর্থাৎ তুমি সহজ কথায় যদি বলি, প্রত্যেকটা সাবজেক্টকে তুমি 4 ভাগে ভাগ করবা, আর প্রত্যেকটা ভাগ তুমি এক সপ্তাহে শেষ করবা। ফার্স্ট প্ল্যান হচ্ছে আমাদের কি করা হয়, সিলেবাসটাকে ভাগ করে নিয়ে আসা। ফার্স্ট প্ল্যান সিলেবাসটাকে 4 ভাগে ভাগ করা। সেকেন্ড প্ল্যান, এই 7 দিনের পড়াটাকে, প্রতি ভাগের জন্য 7 দিন রাখছিলাম। সেকেন্ড প্ল্যান হচ্ছে এটাই, 7 দিনের পড়াটাকে আমি 4 দিনে শেষ করব। এটার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, 7 দিনের পড়াটাকে আমি 4 দিনেই শেষ করব। যদি এমন প্ল্যান থাকে, তাহলে 4 দিনে শেষ না হলে সেটা 5 দিনে শেষ করা সম্ভব। 4 দিনে শেষ না হলেও সেটা 5 দিনে শেষ করা সম্ভব হবে ইনশাল্লাহ। আর যদি এমন হয় যে 7 দিনে শেষ করবে এই প্ল্যান থাকবে, তাহলে 9 দিন লেগে যাবে, আমাদের এই বিষয় হবে। এখন অনেক তো পড়া ভাই, কি করে সম্ভব 7 দিনে শেষ করা? 7 দিনে পরে 4 দিনে কি করে শেষ করবো আমরা? সবচেয়ে বড় একটা ওয়ে হচ্ছে তুমি তোমার দিনটাকে লম্বা করে নাও। সম্ভব তো না, তাই না ভাই? দিন তো 24 ঘন্টা সবার জন্যই, আমরা কি করে লম্বা করে নিব ভাই? তুমি ভোর থেকে দিনটা শুরু করতে পারো, একেবারে ভোর থেকে, অর্থাৎ যতটা সম্ভব পারো ভোর থেকে পড়া শুরু করো। সবচেয়ে ভালো হয়, যারা মুসলিম আছে সবচেয়ে ভালো হয় আমরা ফজর থেকে শুরু করি। ঘুম থেকে ওঠার পর, খুব ভোরে আমরা ঘুম থেকে অনেক উঠতে পারি, কিন্তু ওঠার পর পড়ার টেবিলে বসলে আমাদের ঘুম আসে, তাই না? আবার ঘুম আসে। এটার জন্য কি করতে হবে, ফজরের নামাজটা পড়া। যখন তুমি ঘুম থেকে উঠবা, ফজরের নামাজের জন্য অজু করবা, দেন নামাজটা পড়বা, ঘুম চলে যাবে। তখন দেখো সকালের টাইমটা আমাদের ব্রেন থাকে রিফ্রেশ, টোটাল ফ্রেশ ব্রেন থাকবে, এবং কোনো কোলাহল নাই, কোনো শব্দ নাই, তাই না? নিশ্চুপ পরিবেশ, প্রপারলি ব্রেন তোমার পড়াগুলোকে প্রপারলি ক্যাচ করতে পারবে। সকাল থেকে একবার 11:30 12টা পর্যন্ত সকালে নাস্তা ছাড়া কোনো বিরতির দরকার নাই, একটানা পড়ো। দেখো 6 ঘন্টার সময় তোমার এখানে ইজিলি হয়ে যাচ্ছে। দিনের শুরুতে যেখানে মানুষ পড়তে বসবে বা 1-1.5 ঘন্টা পড়া হবে, সেই ওই টাইমে তোমার প্রায় একদিনে 6 ঘন্টা পড়া কমপ্লিট। দেখো বাকি সময়টা তুমি হেলায় ফেলে যখন যেভাবে তুমি পড়ো, আর প্রায় 4-5 ঘন্টা পড়া সম্ভব, তার মানে 10 ঘন্টা পড়া সম্ভব। আর যদি এমনটা হয় তুমি দিনটা শুরুই করো 9টা থেকে 10টা থেকে, তাহলে দেখো সারাদিন খুব বেশি পড়লেও 7-8 ঘন্টা, 9 ঘন্টা, আর বেশি না 7-8 ঘন্টা অনেকটা। আর ওই সময় পড়া হয়তো অনেক বেশি, কিন্তু এফেক্টিভনেস অনেক কমে যাবে, খুব বেশি পড়া হবে না। সময় প্রপারলি বেশি বুঝবে, পড়া খুব কমে বুঝবে। তাহলে আমরা সকাল, ঠিক আছে সকালে শুরু করবো, কিন্তু সকালে কি ধরনের সাবজেক্ট পড়া যায় ভাইয়া? সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে কোন সাবজেক্টগুলো পড়লে, বা যে সাবজেক্টগুলো তোমার একটু সমস্যা হয়, মেইন খুব বেশি সময় দেওয়া লাগে। যারা সায়েন্সের আসো তারা সায়েন্সের সাবজেক্টগুলো হতে পারে। তো প্রত্যেকদিন তো 4টে পড়া দরকার নেই, 2টা করে সাবজেক্ট পড়তে পারি আমরা অল্টারনেট করে। সাপোজ বায়োলজির সাথে ফিজিক্স পড়তে পারি, অথবা বায়োলজি ফিজিক্স কম্বো, অথবা কেমিস্ট্রি ম্যাথ কম্বো, এরকম করে। মানে বায়োলজি আর কেমিস্ট্রি একসাথে না, 2টা থিওরিটিক্যাল, 2টা একসাথে না। বায়োলজির সাথে ম্যাথ পড়তে পারি, অথবা ফিজিক্স, তুমি যাই পড়ো। সাপোজ বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, একদিন পুরো বায়োলজি ফিজিক্স 2টা সাবজেক্ট, পরের দিন কেমিস্ট্রি ম্যাথ, এইভাবে করবো অল্টারনেট করে। তারপরে থেকে 11টা 11:30 12টা পর্যন্ত তুমি পড়লা, দেন কি তারপরে মনে করি একটু রেস্ট নিলা, দেন গোসল করলা, জোহরের নামাজ পড়লা, খাওয়া দাওয়া করলা, তারপরে অল্প একটু রেস্ট নিলাম যদি প্রয়োজন পড়ে। আর বাকি টাইমটা জোহর থেকে আসর, এই টাইমটুকু আমরা কি করতে পারি, এই টাইমটুকু আমরা বাংলা পড়তে পারি, আমরা ইংলিশ পড়তে পারি, চাইলে আমরা আইসিটি করতে পারি। ওকে ভাই, বাংলার ক্ষেত্রে একটা পয়েন্ট আমি বলে দিই, যারা বাংলা পড়বো অবশ্যই বাংলার ক্ষেত্রে দেখো, বাংলা গদ্য পদ্য নাটক আর উপন্যাস থেকে প্রশ্ন হয়, তাই না? এই যে গদ্য পদ্য নাটক, সরি পদ্য না, গদ্য নাটক আর উপন্যাস, এই 3টা ক্ষেত্রে আমাদের যে বিষয়টা জানা জরুরি সৃজনশীল আনসার ক্ষেত্রে, সেটা চরিত্র। গদ্য থেকে তুমি চিন্তা করো, গদ্য নাটক উপন্যাস এগুলোর ক্ষেত্রে প্রশ্ন আসে চরিত্র থেকে।
মূল ভাবকে এত কিছু জানার দরকারই নেই তোমার, জাস্ট অত গল্প পড়ার দরকার নেই, জাস্ট কি পড়বো আমরা, চরিত্রগুলো পড়বো, চরিত্র সম্পর্কে আইডিয়া নেবো। সাপোজ অপরিচিতা, তুমি দেখো অপরিচিতা কি হয়েছে, অপরিচিতার যে অপরিচিত কেন্দ্রীয় চরিত্রটা, তার কি কাহিনী, তার চরিত্রটা কেমন, সে সমাজে কতটা প্রভাব বিস্তার করতে পারছে, কি পজিটিভিটি আছে কি নেগেটিভিটি আছে, তাই না, আমরা এটা দেখতে দেখতে পারি। তারপরে কল্যাণীর বাবা কি করছে, সমাজে বিয়ের ক্ষেত্রে কি ঘটনা ঘটাইলো, তারপরে অনুপমের মামা, অনুপমের যে চরিত্রটা, এটা বিশ্লেষণ করতে পারি। অর্থাৎ নাটকের ক্ষেত্রে, উপন্যাসের ক্ষেত্রে, সকল ক্ষেত্রেই জাস্ট আমরা চরিত্রগুলো মূল্যায়ন করবো, চরিত্রগুলো বিশ্লেষণ করবো, চরিত্রগুলো কি ভুল করছে কি সঠিক করছে, জাস্ট এটা জানবো, আমাদের এনাফ। আর পদ্যের ক্ষেত্রে পদ্যের সারমর্মটুকু, পদ্যের সারমর্ম, কবিতার সারমর্মটুকু জানবো, জাস্ট আমাদের সিকুয়েন্সে অনেক সহজে যাবে। ইংলিশের ক্ষেত্রে প্র্যাকটিস করবো, অবশ্যই ইংলিশে পড়ার কিছুই নেই, প্র্যাকটিস করবো। আর যেগুলো রিটেন পার্ট আছে সেগুলো আমরা রিভিশন দেবো বারবার। হিস্ট্রি বা আইসিটি তো অ্যাজ ইউজুয়াল ওইভাবে পড়া লাগবে। আর আরেকটা আমি রিকোয়েস্ট করতে পারি, যারা আমরা সায়েন্সের আছি তারা সকালে পড়বো, ঠিক আছে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি পড়বো, কিন্তু কীভাবে পড়বো, যারা সায়েন্সের আছি। আর যাদের স্পেশালি এর দুই ধরনের হবে আর কি, যাদের তোমার বই দাগানো বই, মানে বই দাগিয়ে পড়া হয়েছে আগে, তারা অবশ্যই ফার্স্ট টাইম দাগানো বই রিভিশন দেবো, তারপরে কোশ্চেন প্র্যাকটিস করবো টেস্ট পেপারে। আর যারা বই দাগিয়ে পড়ি নেই, মানে দাগানো বই নেই সাথে, তারা কি করতে পারি, তারা 5 বছরের কোশ্চেন অ্যানালিসিস করে, কোশ্চেন ব্যাংক দেখলে বুঝতে হবে তুমি কোন প্রশ্নগুলো বারবার আসছে, ওই প্রশ্নের টপিকগুলো একটু বারবার রিভিশন দেবো। আর বাকি এমসিকিউ আর সিকিউ দুইটাই আমরা টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করবো। ব্যাস, আমরা এইভাবে যদি আগে থাকি তাহলে আসর মাগরিব এই টাইমটুকু আমরা টোটালি ফ্রেশ থাকবো, মানে কোনো পড়া নেই এই টাইমটা, আসর থেকে মাগরিব এই বিকালের এই সময়টা আমরা ফ্রেশ থাকবো। আমরা একেবারে কোনো কাজ কর্ম কিছু থাকবে না, রেস্ট টাইম থাকবো। কিন্তু একেবারে বেশি হচ্ছে এই টাইমটুকু তুমি অলসভাবে বসে থাকো, কোনো কাজে আসবে না। এই টাইমটুকুতে তুমি যেভাবে পারো, তোমার মন যা করলে খুব ভালো হয়, খুশি হয়ে তুমি এই কাজগুলো করতে পারো। সবচেয়ে ভালো হয় এমন কিছু করা যাতে তোমার কায়িক পরিশ্রম হয়, একটু কায়িক শ্রম হয়, তাহলে তোমার কি ব্রেনও প্রপারলি কাজ করতে পারবে, তাই না, মাসেলগুলো অ্যাক্টিভ থাকবে, তোমার সারা শরীরে ব্লাড ফ্লোটা প্রপার হবে, ব্রেনও প্রপার হবে, প্রপার ব্লাড পাবে, প্রপার গ্লুকোজ পাবে, ফলে ব্রেন খুব অ্যাক্টিভ হবে। তুমি সন্ধ্যার পরে টাইমটা আমরা কি করতে পারি তাহলে, রিভিশন বা মাগরিবের পরে আমরা দুইটা কাজ করতে পারি। এক, যে টপিকগুলো আমাদের কখনোই পড়া হয়নি বাট ওই টপিকগুলো থেকে প্রশ্ন আসে, মানে ইম্পর্টেন্ট টপিক কিন্তু পড়া হয় নাই, আমরা ওইগুলো দেখতে পারি। অথবা আমাদের যাদের ইংলিশের ক্ষেত্রে তোমার মুখস্থ করা লাগে, রিটেন পার্টটা মুখস্থ করা লাগে, তারা একটু মুখস্থ করতে পারি। যে কাজটা অবশ্যই করা লাগবে সেটা হচ্ছে তোমার, আমরা সারাদিন যা পড়ছি ওইটার পেজ উল্টানো, আমরা দেখবো সারাদিন যা পড়ছি একটু আমার দেখা দরকার, একটাবার চোখ বোলাবো, রিভিশন জাস্ট এটা, সারাদিন রিভিশন তুমি একবার চোখ বোলাবা, 1-1.5 ঘন্টা সময় লাগতে পারে। ওকে, সারাদিন 8-9 ঘন্টা তুমি যা পড়ছো ওটাকে 1-1.5 ঘন্টায় একটা রিভিশনের ক্ষেত্রে নিয়ে আসবা। তারপর কাজ, রাতে খাওয়া দাওয়া করবা, ঈশার নামাজ পড়বা, দেন পরের দিনে প্ল্যান করে সুন্দরভাবে ঘুমিয়ে যাওয়া। ওকে, আমরা যদি এইভাবে আগাতে থাকি 28টা দিন, ইনশাল্লাহ আমরা অনেক অনেক ভালো রেজাল্ট করবো, ইভেন তোমার প্রত্যাশার চাইতে রেজাল্ট ভালো হবে ইনশাল্লাহ। ওকে, একটা রিকোয়েস্ট থাকবে একটা কাজ না করার জন্য, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকো, স্পেশালি রিলস। সোশ্যাল মিডিয়ার সোশ্যাল যে ইস্যুগুলো আছে এগুলো থেকেও, আর অবশ্যই অবশ্যই রিলস থেকে, এখান থেকে দূরে থাকা লাগবেই। তোমার রিলসের 30 সেকেন্ড অল্প সময়, রিলস তোমার অনেক সময় নিয়ে নেবে, শুধু সময় নিয়ে এমনটাই না, ব্রেনটাকে একেবারে ডিস্ট্রাক্ট করে দেবে। বা রিলস দেখে আমার ক্লান্ত হয়ে না, কেন জানো, এর কারণটা হচ্ছে এটাই, তোমার মস্তিষ্ক বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কাজ করে, তুমি কখনো কেমন হবে, খুব ইমোশনাল হয়ে যাবা, রিলস এমন একটা কখনো খুব ইমোশনাল করে দেবে, আরে একেবারে শেষ, কখনো তোমার খুব সফল সফল বানিয়ে দেবে, তাই না, দুনিয়াতে তুমি আসছো সফল হওয়ার জন্য, তুমি সফল না হলে আর কে সফল হবে, কখনোই, আরে ভাই সফল হলেই মানে হয়েই কি হবে, একদিন তো মারাই যাবো, আমরা সফল হয়ে কি করবো, একটা রেস, দুনিয়া একটা রেস, আর এই প্রতিযোগিতা থেকে বের হওয়া লাগবে, তাই না, এমনটাই আসবে। কখনো তোমার অ্যাটিটিউড দেখাবে, আরে বাপরে, মানে আমি না থাকলে অন্য মানে আমি সব কিছু, তাই না, মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকবে সেই লেভেলের, কখনো তোমার হতাশ করে দেবে। এই যে বারবার ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে তোমার ব্রেনকে কাজ করাবে, আর তোমার ব্রেন দেখবে তোমার আর পড়াতে মনোযোগ নেই, কোনো কিছুতে নেই, কখনো চিন্তা করো সুমাইয়াকে নিয়ে, কখনো তোমার ফিউচারকে নিয়ে, কখনো কেরিয়ার, কখনো পড়াশোনা, কখনো চান্স হবে না, কখনো অ্যাডমিশন নাই, কি করবো জীবনে, বাবা মা কান্নাকাটি করবে, একেবারে শেষ, তাই না, এমনটা হবে। সব কিছু থেকে দূরে থাকো, একবার সময় প্রপারলি পরিশ্রম করো, ইনশাল্লাহ রেজাল্ট তোমার প্রত্যাশার চাইতেও ভালো হবে, এটাই আমার প্রত্যাশা। ওকে ভাইয়া, আমরা নিশ্চয়ই দেখা করবো নেক্সট কোনো ভিডিওতে। তবে তুমি কমেন্ট করে জানাতে পারো কি ধরনের ভিডিও করবো, তোমার কি কোনো রুটিন করা লাগবে কিনা, রুটিন তো তোমার মন মধ্যে করো, বাট আমার কোনো সহযোগিতা লাগবে কিনা, যে কোনো ধরনের ভিডিও কমেন্ট করতে পারো, ঠিক আছে ভাই।
ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।